চিত্রাঙ্গনা লেখনীতে ইসরাত জাহান জেরিন। দ্বিতীয় পরিচ্ছেদ, পর্ব সংখ্যা ৯। রাজন তাড়াহুড়ো করে গায়ে একটা সাদা শার্ট জড়িয়ে চাপিয়ে পরনের লুঙ্গিটা ঠিকমতো সামলে সময় না নিয়েই ঘর ছাড়লো। মেঝেতে পড়ে থাকা নদীর পাশ দিয়ে চলে গেল, যেন হারিয়ে গেল সে। ঝড় পূর্বে রাজনের পায়ে চাপে নদীর হাতের ওপর পড়ল। দফারফা এক চিৎকার গলা পর্যন্ত উঠে এসে শব্দ হতে পারল না, যেন তার জীবনটা এমনই, চিৎকার করেও কেউ শোনে না। রাজন চলে যেতে নদী ধীরে ধীরে উঠে বসলো, মেঝেতে ছড়িয়ে থাকা শাড়িটা কুড়িয়ে নিল। বুকের ভেতর কেমন জানি শূন্য হয়ে আছে। এক ঢোক শুকনো গিলে নিয়ে মাথা তুলে তাকালো সিলিং ফ্যানের দিকে। না, ওটা কোনো জিনিস না, ওটা তার মাথার ভেতর ঘুরতে থাকা হাজারো প্রশ্নের প্রতীক। শেষ কবে মাকে দেখেছে মনে করতে পারলো না। বাবার মৃত্যুর খবর পেয়েছিল তখন, বাবা মারা যাওয়ার 1 মাস 20 দিন পর। কি ভয়ঙ্কর দেরি, কি নিষ্ঠুর ভাগ্য। নদীর বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। মা অসুস্থ মানুষ, সে কি এখনো বেঁচে আছে? ছোট সংসারটা কিভাবে চলছে? ছোট বোনটি কি এখনো মায়ের হাত পা হয়ে গেছে? আর ভাই, বাবা রেখে যাওয়া দর্জির কাজটা কি কোনোভাবে চালিয়ে নিতে পারছে? সবাই ফেলে সে এখানে এসেছিল, এখানে এসে দাঁড়িয়েছে। নদীর মনে হচ্ছে সে এক ব্যর্থ মানুষ। কেন সম্পর্ক রাখতে পারেনি, কোনো দায়িত্ব পালন করতে পারেনি? যে শরীরটা দিয়ে সে বেঁচে আছে, সেই শরীরটার ওপর তার কোনো অধিকার নেই, তার জীবনের কোনো দাম নেই। এই বিশ্বাসটা গভীরে ঢুকে গেছে। এখন মনে হচ্ছে সে শুধু বোঝা, পরিবারের বোঝা, নিজের বোঝা। পৃথিবী থেকে সে সরে গেলে কারোই কিছু আসে যায় না। এই ভাবনাগুলো তাকে ঠেলে শেষ করে দেয় সীমানার দিকে। জীবনের সঙ্গে আর লড়াই করার শক্তি নেই তার। নদীর চোখে তখন জল নেই, আছে শুধু ক্লান্তি, আছে কেবল একটা জীবন, একটা অধ্যায় শেষ হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা। নদী ধীরে ধীরে খাটের ওপর রাখা চেয়ারটার দিকে তাকালো। দরজা তখনও নিঃশব্দ। হাতে থাকা শাড়িটা ধরে আর কাপড় মনে হলো না। মনে হলো বহুদিন জমে থাকা ব্যথা, সব জ্বালা, সব ব্যর্থতার ওজন। সে চেয়ারের ওপর উঠে দাঁড়ালো। পায়ের নিচের মাটি হঠাৎ যেন দূরে সরে গেল। বলে গেল না কিছু, মনে হলো। বুকের ভেতরটা কেঁপে উঠল। মাথার ভেতর তখন কোনো স্পষ্ট চিন্তা নেই, শুধু একটাই বিশ্বাস ঘুরপাক খাচ্ছে, এখানেই সব শেষ হলেই ভালো। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো নদী। মায়ের মুখটা ভেসে উঠল, বাবার ক্লান্ত চোখ, ছোট বোনের চুপচাপ থাকা, ভাইয়ের নীরব সংগ্রাম। তারপর আবার সব মুছে গেল। মনে হলো সে কারো কাছে কোনো কাজেই লাগেনি। এখন শুধু একটি সিদ্ধান্ত বাকি, এই ছোট্ট নড়াচড়া একটা মুহূর্ত, তারপর একটা জীবন, একটা অধ্যায়ের ইতি। ঠিক তখনই পেছন থেকে ঘুম ভাঙা কণ্ঠে প্রশ্ন ভেসে এলো, মা তুমি কি করছো? এই একটা প্রশ্ন, এই একটা ডাক। নদীর শরীরটা জমে গেল যেন। সময় যেন হঠাৎই থেমে দাঁড়ায়। শুধু নুরির দিকে তাকিয়ে থাকে সে, এই ছোট্ট মেয়েটা যাকে পেটে সে ধরেনি, জন্ম দেয়নি, কিন্তু কত সোহাগ করে তাকে মা বলে ডাকে। নদীর চোখ ঝাপসা হয়ে আসে, বুকের ভেতরটা ফেটে যেতে চায়। এই শিশুর সামনে সে কি করতে যাচ্ছিল? এই মেয়েটার চোখে সে কিভাবে রেখে যেতে পারে এই নিষ্ঠুর দুনিয়ায়? হঠাৎ বুঝতে পারে এভাবে হেরে গেলে চলবে না। নুরির তাকে দরকার, এই ঘরে, এই পৃথিবীতে, এই নিষ্ঠুর জীবনে। ভেতরে নুরির জন্য হলেও তাকে উঠে দাঁড়াতে হবে। সে যদি ভেঙে পড়ে, নুরি কাকে আঁকড়ে ধরবে? কে তাকে বলবে সব ঠিক হয়ে যাবে? নদী ধীরে ধীরে নুরির কাছে এগিয়ে যায়, বুকে টেনে নেয়। নুরির মাথাটা বুকের সঙ্গে ঠেসে ধরে ফিসফিস করে বলে, কিচ্ছু না মা, একটা দুঃস্বপ্ন দেখছিলাম। কিন্তু আসল দুঃস্বপ্নটা নদীই ছিল। আর এই মেয়েটাকে তাকে এই দুঃস্বপ্ন থেকে টেনে বের করে নিয়ে আসলো। এই জীবনটা থেকে পালিয়ে গেলে সহজ হতো, কিন্তু বাঁচা কঠিন। তবুও নদী ঠিক করে নেয় সে লড়বে। নুরির জন্য লড়বে, নিজের জন্য নয়। কারণ কিছু সম্পর্ক রক্তের না হলেও জীবনটা ধরে রাখার জন্য সবচেয়ে বড় কারণ হয়ে ওঠে। সকাল থেকে ফারাজ স্টাডি রুমেই, অব্রর সঙ্গে একটানা আলাপ চলছে। দরজা বন্ধ, কণ্ঠস্বর নিচু, যেন এমন কোনো কথা যা চিত্রার কানে যাওয়ার উচিত নয়। এই ব্যাপারটা চিত্রার মাথায় আগুন ধরিয়ে দেয়। কি এমন কথা যা বউ শুনতে পারবে না? বোমা পড়ুক সেই মুখে, যে মুখের কথা তার কাছ থেকে লুকোতে হয়। এমন কি দরকারি আলোচনা যা স্ত্রীর সামনে করা যাবে না? 1 ঘন্টার মধ্যে 5 বারের মতো
স্টাডি রুমের সামনে গিয়ে দাঁড়িয়েছিল চিত্রা। প্রতিবারের ভেতর থেকে ফিস ফিস থেমে যাওয়া কণ্ঠ আবার শুরু হয়, কিন্তু দরজা খুলল না। শেষ পর্যন্ত আগে গাল ফুলিয়ে নিজের রুমে ফিরে আসে সে। দরজাটা সজোরে বন্ধ করে বিছানার ধারে বসে পড়ে, চোখে জল, বুক ভরা অভিমান। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ে। আয়শার জমেলা ঢোকে। চিত্রার মুখ দেখে সব বুঝে যায় তারা। কথার এক পর্যায়ে চিত্রা অনুরোধে নদী আর মোহনাকেও ডেকে আনা হয়। মোহনাকে দেখে চোখ আটকে যায় চিত্রার। মেয়েটা এমনিতেও অপরূপা ছিল, এমন ভালোবাসা পেয়ে যেন আরো ঝলমলে হয়ে উঠেছে। মুখে আলাদা এক আলো, চোখে নিষ্ফল হাসি। একটু বেশি গোলমোলো হয়েছে বটে, কিন্তু সেটা সুখে ভরে। তারপর চিত্রার চোখ গেল নদীর দিকে। শরীর জুড়ে আঘাতের দাগ, কোথাও নীলচে ছোপ, কোথাও শুকিয়ে যাওয়া ক্ষত চিহ্ন। দৃষ্টিটা দেখে চিত্রার ভেতরটা কেঁপে ওঠে। ওই জানোয়ার আবার বুঝি নিষ্পাপ ফুলের গায়ে হাত দিয়েছে। রাগে তার হাত দুটো শক্ত হয়ে আসে, দাঁত চেপে ধরে সে। আর নাম, আর একটুও নাম। সে কেবল নদীর দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে আগেও বুঝিয়েছি, সামনে আরো বোঝাতে পারবো না হয়তো, তবে শেষবারের মতো বলছি, সঙ্গে হওয়া অন্যায়গুলোর জন্য লড়াই করুন, প্রতিবাদ করুন। প্রতিবাদের অন্য কাউকে করতে হলে কিন্তু পরিমাণ ভয়াবহ হবে। অপর গ্লাসে পানি ঢেলে ব্যথার ওষুধ দিল ফারাজকে, দিয়ে বলল, খেয়ে নিন। খেয়ে নিন, ভালো লাগবে। অব্র তুই থেকে যা, আমি একা যেতে পারবো। তুই পারবি তোর ভাবিকে সামলে রাখতে? না ভাই, আপনি গেলে আমিও আপনার সঙ্গে যাব। আর আপনার তো পাপ করতে যাচ্ছি না, কাজে যাচ্ছি তো, সমস্যা কোথায়? চিত্রা এ বাড়িতে নিরাপদ নয়, এক এক কাজ করা যায় তো। চিত্রা আয়েশার জমেলা আমাদের অবর্তমানে আমরা এলাহি কুঠিরে পাঠিয়ে দিলে কেমন হয়? ভালো হয়। বজ্জাকে সঙ্গে থাকতে বললেই হবে। তুই থেকে যা ভাই, তুই থাকলে চিন্তামুক্ত হব। এমনি তোর সামনে বিপদ আসতে পারে, তা কে জানতো। তবে আমার তো জানতে হবে, কার এত বড় সাহস যে আমার লোক রোজের গায়ে গুলি চালাবে। ফ্যাক্টরিকে কি করে আগুন লাগিয়ে দিতে পারে? এত টাকা লস হলো, সেটাও তো বের করতে হবে। কার চেয়ে বড় কথা, পণ্য যার কাছে যাওয়ার কথা, সে ব্যবসায়ীও তো ম্যানেজ করেছে, এতদিন রোজ সব সামলে দিয়েছে। এখন সেও নিজে অসুস্থ, এই মুহূর্তে আমার তো সেখানে যাওয়া লাগবে। দ্বিতীয় কোনো উপায় তো নেই অব্র। এত কিছু জানি না, কেবল জানি আমি আপনার সঙ্গে যাচ্ছি। ভাবি, ঘরণী, ওদের সঙ্গে এখানে বজ্র থাকছে। ফরাজ আর কিছু বলল না, কিছুক্ষণ চুপ থেকে বলল, আজকে গিয়ে ঝামেলা শেষ করতে পারলে আরো ভালো হতো, কিন্তু ডিলার অন্য দেশে আছে, তার ইতালি আসতে 2-3 দিন সময় লাগবে। তাই আমিও 2 দিন পরে ইতালি যাব। এত জলদি গিয়ে লাভ নেই। যাই হোক, তোর ভাবি রাগ করেছে, আগুন সুন্দরীকে একটু বড় প্রমাণ দিতে হবে, খেয়াল রাখতে হবে ভাই। বড় প্রমাণ দিতে গিয়ে আইসক্রিম বানিয়ে না ফেলেন, পরে বরফ হয়ে গেলে কিন্তু সমস্যা। আসো, তোমার বংশবিস্তারের 7 রাজার ধনে একটু বরফ লাগিয়ে ট্রায়াল দেই। আসো আসো, তোমার বরফ হয় কিনা। আরে ভাই, আপনার কাছে দেখছি আজকাল আমি নিরাপদ নই, ছোটলোকি কারবার। সারাদিনই আজ চিত্রার মনটা ভীষণ খারাপ, বিশেষ করে ফারাজ যখন সব খুলে বলল ইতালি যেতেই হবে। রোজের নাকি গুলি লেগেছে, খবরটা শুনে মন খারাপ করেছে। বেশি ভারী হয়েছে, তবে স্বামীকে সে আটকে তো রাখতে পারবে না। একদিনেরই তো বিষয়, তবুও কই ইতালি আর কই বাংলাদেশ, দূরত্ব বড় অচেনা, হয়তো অনেক দূর। চিত্রা তো কখনো যায়নি সেখানে, তাই জানা নেই। সন্ধ্যায় চিত্রার মন ভালো হয়, ফরাজ তাকে নিয়ে গেল তার মায়ের আশ্রমে। আজ ফরাজের খুব মনে পড়েছে মায়ের কথা, তাছাড়া লতামণিকেও তো কতদিন ধরে দেখা হয়নি। আজ ফরাজ পরেছে কালো রঙের একটি ব্লেজার, আর চিত্রা তার উল্টো, কালো সবুজ রঙের একটি শাড়ি। কি যে সুন্দর লাগছিল তাকে। আসলে ফর্সা মানুষ যা পরানো হয় তাতে যেন আলাদা একটি সৌন্দর্য ফুটে ওঠে। ফরাজে কম কিসে, কালো বাদামি মিশ্রিত, কারো অদ্ভুত সুন্দর চোখ, শক্ত চোয়াল, ফর্সা গায়ের রং, সব মিলে চেহারা দৃঢ় আকর্ষণীয়। গালে চাপ দাড়িগুলো বেশ মানিয়েছে, তবে সবচেয়ে আকর্ষণীয় বা বারবারের মতো তার গলার কণ্ঠমণি। ওইটার ওঠানামার দৃশ্য শুধু কাঁপে দেয়, ইচ্ছে করে তাকিয়ে থাকতে। লতামণির সঙ্গে দেখা করার পর হঠাৎ ফারাজ চিত্রাকে বলল, আমি মায়ের কবরটা জিয়ারত করে আসি, তুমি মনির কাছে থাকো। চিত্রা সায় দিল,
মা আর ছেলের একটু একা থাকতে দেওয়া যাক। কতদিন পর ফারাজ তার মায়ের কাছে এসেছে। হাঁটতে হাঁটতে চিত্রা গেটের কাছে চলে এলো। ওইখানটায় আরেকটা আশ্রম, সেখানে অনাথ মেয়েদের থাকার জায়গা। নিজের কথা মনে পড়ে গেল চিত্রার। সেও তো প্রকৃতপক্ষে অনাথই। পা যেন নিজের থেকে টেনে নিয়ে গেল সেই আশ্রমের দিকে। ভেতর থেকে ভেসে আসছে অনেকগুলো গলার আওয়াজ। কিসের এত ভাষণ? যাওয়ার আগে একবার পিছে তাকালো। না গেলে সমস্যা নেই, এখান থেকে এখানেই তো। প্যান্ডেলের ভেতরে ঢুকে বুঝতে পারে নারীর নিরাপত্তা নিয়ে সমাবেশ হচ্ছে, কিন্তু ঘোষণা মঞ্চে সোহান পালোয়ান ভাষণ দিচ্ছে দেখে চিত্রার মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। ঠিক তখন এই পেছন থেকে মেয়েলি এক কণ্ঠ, তুমি চিত্রা না? পেছনে ফিরে তাকালো অনুলিপি হাওলাদারকে দেখে চিত্রা ভুরু কুচকালো। জি। রাসুর খুনিকে নিয়ে তদন্ত চলছে। খুনি ধরা না পড়া পর্যন্ত তোমাদের বাড়ির সবাইকে লিস্টে রাখা হয়েছিল। রাসুর সঙ্গে থাকা একজন বলেছিল শেষবার নাকি সে তোমাকে নিয়ে কটু কথা বলেছিল। আমি তো শুনিনি। আর আমাকে সব বলে লাভ কি? আগে প্রমাণ হোক খুনিকে, হয়ে যাবে। চিত্রার ঠোঁটে তিক্ত হাসি। তার নমুনা তো দেখি, ওই যে নারীদের পাচারকারীদের হাতে তুলে দেওয়া সেই মহান ব্যক্তি আজ এখানে এসে নারী নিরাপত্তা নিয়ে ভাষণ দিচ্ছে। তার কিছুই করতে পারছেন না, আর ধরবেন রাসুর খুনি। অনুলিপি দূর থেকে সোহান পালোয়ানের দিকে তাকালো। সবাই তাকে চেনে, তবুও চুপ। এত কিছু জেনেও এই নীরবতা। তবে অনুলিপি এই শহরে এসেছে মানে এক এক করে সব নারীকে হেফাজত করবে। আপনি এখানে থানার কাছে এসেছেন? চিত্রা জানতে চাইলো। না, কিছু মনে হচ্ছিল এখানে আসাটা দরকার। মানুষগুলো সুবিধার নয়, যদিও কোনো নারীর ক্ষতি করে। চিত্রা শান্ত গলায় বলল, নারী যতদিন নিজের বুঝ নিজে না বুঝবে ততদিন এসব বন্ধ হবে না। অফিসার ম্যাডাম, আমি আশেপাশে একদল হায়না দেখতে পাচ্ছি। ওদের উদ্দেশ্য মোটেও ভালো না। তুমি চলে যাও। আগুনের মতো সুন্দর তুমি। হায়নারা এমন শিকারই খোঁজে। তুমি নতুন ঝামেলা চাই না। চলে যাচ্ছি। আপনি পারেন একদিন নারীগুলোকে বাঁচাতে পারবেন অবশ্যই। আরেকটা কথা, শিকারী নিজেও অনেক সময় জানে না সে ওই যে অন্য কারো শিকার। অনুলিপি হাওলাদার চিত্রার চোখের দিকে তাকিয়ে রইল, আর চিত্রা তাকিয়ে রইল সোহান পালোয়ানের দিকে। তার চোখ দুটো জলজল করছে। করবেই তো, পাপির বুক ফুলিয়ে ঘুরছে আর নিষ্পাপরা মরছে। বৈঠকখানা সেই দিনও কিছু নারী বিষয়ে কথা শুনেছিল চিত্রা। একই বাড়িতে এত জঘন্য মানুষের সাথে থাকতেও রুচিতে বাঁধে। কেবল ফারজিলাইয়ের কথা ভেবেই চুপ থাকে, নইলে কবে চলে যেত সে। আইনের লোক আপনি। ইমানদারের সঙ্গে কাজ করলে ওদের সামনে, খোদার সামনে মুখ উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারবেন। তবে সাবধানে থাকবেন, ওই গল্পের প্রতিটা পৃষ্ঠায় আপনার নামে মরণ ফাঁদ। অনুলিপি দীর্ঘকণ্ঠে বলে, মরণের ভয় করি না। মরণ যেভাবেই হোক সেভাবেই হবে। তবে এই নিষ্পাপ মেয়েগুলোকে বাঁচাতে পারলেও মরেও শান্তি পাবো, আর বাঁচাতে না পারলে মরেও শান্তি পাবো না। শেষ পর্যন্ত চেষ্টা করবো আমি। চিত্রার সময় নষ্ট করলো না, অনেকক্ষণ সেখানে কাটিয়েছে। ফারাজ নিশ্চয়ই তার জন্য অপেক্ষা করছে, খুঁজে বেড়াচ্ছে। তবু বুকটা কেমন অস্বাভাবিকভাবে ভরে উঠল। সোহান পালোয়ান আর তার দলকে এভাবে বুক ফুলিয়ে ঘুরতে দেখে। আচ্ছা, কোনো বিপদ হবে না তো? ফারাজ তখনও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে। জীবনটাই কোনো ভরসা নেই, কারণ ভরসা দেওয়ার মানুষটাই তো জীবনে নেই। মায়ের কবরের মাটি ছুঁয়ে দেখলো ফারাজ, চোখে তার জল। সে মাকে ছুঁয়ে বলল, তুমি জানো তো মা, আমি কোনো ভুল করছি না মা। আমি খারাপ কাজ, পাপ সব ছেড়ে দিয়েছি। কিন্তু তাকে কি করে ছেড়ে দেই যে মায়ের ওপর হাত দেয়? আমার চিত্রা যতবার শকুনের নজর পড়বে, আমি ফরাজ ততবারই তার হাতে রক্ত লাগাবো। ফরাজ কবরের সামনে একটু নুয়ে পড়ে। মায়ের মাটির গন্ধে যেন বুকটা হা হা করে ওঠে। মা, আমি জানি তুমি আমাকে মানুষ করতে চেয়েছিলে রক্ত নয় মেরুদণ্ড দিয়ে, কিন্তু এই পৃথিবী আমাকে সেই সুযোগ দেয়নি মা। এখানে নরম হলে চিবিয়ে খায়, মাটির ওপর কপাল ঠেকালেই সে শেষ।
তুমি বলেছিলে না অন্যায়কে ঘৃণা করো, মানুষকে নয়। আমি চেষ্টা করেছি মা, সত্যি চেষ্টা করেছি, কিন্তু যে মানুষগুলো নারীকে মানুষ ভাবে না, তাদের মানুষ ভাবা কি আমার দায়িত্ব? দীর্ঘশ্বাস ফেলে। মামি আর আজকের ফরাজ না, তবুও নতুন চিত্রাকে নিয়ে সেই লোভী চোখগুলোকে তাকায়, তাদের দেখে আমার ভীষণ খারাপ লাগে। তখন তোমার শেখানো সব শান্ত আর রক্তের শব্দে চাপা পড়ে যায়। ফারাজ চোখ মুছে নেয়। আমি খুনি হতে চাই না মা, আমি শুধু ভালো ছেলে, ভালো স্বামী হতে চাই, যে তার স্ত্রীর নিরাপত্তা দিতে পারবে, নৈতিকতায় ভেঙে পড়বে, অন্যায় নয়। এইটুকু বলে পুনরায় বলল, তুমি যদি আমাকে ক্ষমা করো মা, তাতেই চলবে। এই দুনিয়া আমাকে ঘৃণা করলেও চলবে আমার। তোমার দোয়া থাকলে আমি আগুনেও হারতে পারি। ফরাজের কণ্ঠে যেন হৃদয়ের বাঁধ ভেঙে যায়, নোনা জলে হাহাকার। মাকে বলার মতো হাজারটা কথা ছিল, কিন্তু মা যেই নেই, সে তো দুনিয়ার জান্নাত মায়ের সঙ্গে হারিয়ে ফেলেছে। আর পরকালে জান্নাত, সে তো পাপী। পাপীর জন্য কি জান্নাত হয়, নাকি সে পাপী নয়? এই জীবন তোমার বৃথা ফারাজ। তুমি আধার রাতে চাঁদও চাও, আবার অন্ধকার মেনে নিতে পারো না। ফরাজের হৃদয় ব্যাকুল হয়ে ওঠে, কেবল মাকে জড়িয়ে ধরতে চাইলো, মাকে চিৎকার করে বলতে চাইলো। এলোমেলো চুল যত্ন নিয়ে সরিয়ে চুমু দিয়ে সে বুকে চেপে নেবে তার মাকে, আঙুলে আঙুল ধরে রেখে জানাতে চাই বিদায়। আকাশ জ্বলে ওঠে, চোখ দেখে খুবই বড় হয়ে গেছি আমি। উঁচু উঁচু ফ্ল্যাট, আকাশে তাকিয়ে থামি, তবু কতদিন তার স্পর্শ পাই না তোমায়। হঠাৎ চিত্রা পেছন থেকে সে ফারাজের গায়ে হাত রাখে। ফারাজ আস্তে করে চোখ ফিরিয়ে চিত্রার দিকে তাকায়। ক্লান্ত শরীরটা কেবল যেন অসহায় হয়ে পড়েছে। স্ত্রীর আকুতি করে জানায়, আমায় একটু এখানে থাকতে দিবে চিত্রা? ভাষণ শেষ করে মাত্রই মুখে পানি দিল সোহান। এতগুলো মিথ্যা বলার পর মুখে কথা নয়, গলাটা শুকিয়ে এসেছে। এখানে আসলে সে ভাষণ দিতে আসেনি, এসেছিল নতুন ডিলের জন্য মেয়ে নিতে। এই মেয়েগুলোর রুচি ভালো না। আজ সে নিজে পছন্দ করে মেয়ে তুলবে, চালান করবে বিদেশে, কারণ কাস্টমার তার রেগুলার। সিফাত এসে সোহানের পাশে দাঁড়ায়, ফিসফিস করে বলল, করা কয়খানা মাইয়া পাইছি ভাই, তোকে পছন্দ আর অপছন্দ আমি আগে দেখবো, তারপর বাকি সিদ্ধান্ত, বলল সোহান। হাওয়া খাওয়ার নাম করে উঠে গেল বাইরে। বের হয়ে সিফাতের ইশারা করা মেয়েটির দিকে তাকালো সোহান। মেয়েটার সঙ্গে বাড়ি খেয়ে ব্যথা পেয়েছে, কিছুর সঙ্গে বাড়ি খেয়ে ব্যথা পেয়েছে। পাশে আরেকজন মেয়ে তাকে ব্যান্ডেজ করে দিয়েছে। সোহান আবার ফিসফিস করে জিজ্ঞাসা করলো, মাইয়া কোনটা? ওই যে ওইটা, যেটা ব্যথা পাইছে। সোহান এগিয়ে গেল মেয়েটার দিকে। কি হয়েছে জানতে চাইলে পাশে নাইটি বুড়ো করছে তাকিয়ে বলল, আপনার ভাষণ শেষ হয়নি, বাড়ি যাবেন কখন? সোহান কাঠখোট্টো জবাব দেয়, মেয়ের দিকে তাকিয়ে চোখ নামিয়ে। তার সঙ্গে এমন করে কথা বলছে কেন? কিন্তু তখনও সিফাতের কানে মুখে এখনো ফিসফিস চলছে, এটা নতুন মহিলা পুলিশ অফিসার। ওই দিন যে চালানটা ভারতে যাওয়ার কথা ছিল, ওইটা এই শালি চেঙ্গি বাসাইয়া দিছে মাল আটকায়া। কাঁচা চালানটা? সোহান চাপা গলায় জিজ্ঞেস করলো। জি ওইটাই। সোহান অনুলিপির দিকে তাকালো। ভেতরে ভেতরে রাগ জ্বলে উঠলো, তবে মুখের ভেতর স্বাভাবিক। নিজের রাগ সে দহন করে নিল, সহজভাবে প্রকাশ করলো না। হেসে বলল, আসলে বিপদ দেখলে জিজ্ঞেস করতে হয়, তাই আসছিলাম। আপনি মাইন্ড করলেন নাকি? মাইন্ড করেন না। বিপদ এসেছে বিপদ নিয়ে জিজ্ঞাসা করতে। অনুলিপি উঠে দাঁড়ালো, তার ওনাটা ঠিক করে নিয়ে বলল, হাসালেন পালোয়ান সাহেব, চালিয়ে যান, আমরাও দেখতে চাই আপনারা নিরাপত্তা কতটুকু দিতে পারেন। হঠাৎ সোহানের ফোনে কল এলো রাজনের কল। আজকের পাঠানো চালান নাকি পুলিশ ধরে ফেলেছে, টাকা দিয়েও এখন আর পাচার চলছে না। সোহানের মাথার রাগগুলো যেন ফুটে উঠল রাগে। সে অনুলিপের দিকে তাকিয়ে মেয়েটাকে আশ্রমের মেয়েগুলোর রুমে যেতে বলল। তারপর ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি এনে বলল, আহারে, কেউ একজন নাকি অন্যের বিপদ থেকে উদ্ধার করতে এসেছিল, এসে দেখি নিজে বিপদের কথা ভুলে গেছে। বলে সোহানের সামনে দিয়ে হেঁটে চলে গেল। সে চলে যেতে সোহান
সিফাতকে ফিসফিস করে বলল, এই মেয়ে সম্পর্কে কি জানোস? এই সময় এখানে কেন? পুলিশ বাহিনী নিয়ে আসছে নাকি? ওই মাইয়া এই আশ্রমে থেকে মানুষ হয়েছে মিয়া ভাই। প্রথম চালান ধরা খাওয়ার পরই এর সম্পর্কে খোঁজ নিয়েছিলাম। মায়াগো অধিকার আদায় করা শেখানোই হ্যার স্বপ্ন। ভাই, এটার ব্যবস্থা করতে হইব, নইলে ধান্দা চাইবো একদম। সোহান কোনো জবাব দিল না, কিছুক্ষণ চেয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, এই মাইয়া নিজেও জানে না যার হাতে আশ্রমের মানুষ হয়েছে সেই মহিলা আসলে ধান্দাবাজ। 18 বছর হইলেই এই আশ্রম এমনিতেই থাইকা যায় না, নিজের পথ নিজেই দেখতে হয়। এই 18 বছর হলো অজুহাত আমগো। এর আগে কত মাইয়া বেচা ফেলছে তা তো জানতই। এটুকু বলে থামে জিজ্ঞেস করলো, আজকের আশ্রম থেকে কয়টা মাইয়া নেওয়ার কথা ছিল? 10টা। হুম। সোহান মাথা নাড়লো, আজকে 11 জন যাইবো মানে? সিফাত থমকে গেল। 10 জন যাইবো কাস্টমার হিসেবে। আর সোহান থেমে গেল। ভিড়ের মধ্যে থেকে তার দৃষ্টি আটকে গেছে অনুলিপির দিকে। আর 11 নাম্বার জন? রাত 10টার কাছাকাছি। আশ্রমের ভেতরের বাতাস কেমন যেন প্রাণবন্ত নেই আর। প্রতিটা করিডোর ফাঁকা। আশ্রমে ঢোকার পথে অনুলিপি একাকী হাঁটছে। আশ্রমের মূল গেট দিয়ে এগোতে যেতেই মনে হচ্ছে আজকে চারপাশটা অন্ধকার যেন চুপ করে রেখেছে সব। থানায় যেতে হবে, কিন্তু তার আগে দেখা করতে হবে আশ্রমের ম্যানেজারের সঙ্গে। ম্যানেজারের নাম নাহার। আশ্রমের প্রতিটি কোণে প্রতিটি নিয়ম নাহার খালার কথাই চলে। এখানকার মেয়েদের জীবন নাহার খালার নজরদারির জন্যই রূপ নিয়েছে। নাহার সঙ্গে কথা শেষ করে বিদায় নিতে গেলে গেটের সামনে দাঁড়িয়ে পড়ে অনুলিপি। আগে ফোন বেজে ওঠে। গুপ্ত গোয়েন্দা বিভাগ থেকে কল এসেছে। ফোন ধরতে অনুলিপির শরীরে এক মুহূর্তে যেন স্থির হলো। কিছু সময় থমকে দাঁড়ালো সে, তারপর মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, তার মানে রাসুর খুনি সাধারণ কেউ নয়। কিন্তু কিছুতেই বিশ্বাস হচ্ছে না, খুনি কি করে সে হতে পারে? তার চেয়ে বড় কথা, সেও ইতালির শব্দটা শেষ করতেই পেছন থেকে হঠাৎ কোনো অদৃশ্য শক্তি তার মুখ ঢেকে দিল। প্রত্যেকটা মুহূর্তের মতোই একেবারে দ্রুত, অযৌক্তিক। হৃদস্পন্দন দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। অনুলিপি কিছু বুঝতে পারছে না, শুধু তার হাতের স্পষ্ট ঠোঁটের ওপর চাপ, চোখের সামনে অন্ধকার দোলা অনুভব। চোখ বন্ধ হওয়ার এক মুহূর্তের ভেতরে শেষবারের মতো যে শব্দটা বের হলো তা হলো, নাহার খালা।